আসলে গত ক্লাসে যেটি দেখানো হয়েছিল যে ডাইকট স্টেমের স্ট্রাকচার আমরা পড়িয়েছিলাম বা দেখেছি। আজকে যেটি দেখানো হবে যে সেকেন্ডারি গ্রোথ ইন ডাইকট প্লান্টে সেকেন্ডারি গ্রোথ কেন হয় এবং কিভাবে হয়, কোন কারণে হয়। সাধারণত ডাইকটেই হয়, কারণ আমরা জানি যে ডাইকটে কি থাকে। ডাইকট প্লান্টের মধ্যে যে ভাস্কুলার বান্ডিল আছে, সেই ভাস্কুলার বান্ডিলটার টাইপের কারণেই সেকেন্ডারি গ্রোথ হয়। তার আগেই যদি বলি যে সেকেন্ডারি গ্রোথ কি, আসলে সেকেন্ডারি গ্রোথটা হলো গ্রোথ ইন থিকনেস অর ইন ডায়ামিটার। ডায়ামিটার মানে ডায়ামিটারে বাড়ে, গাছটা মোটা হয়। মোটা হওয়াটাই হলো ডাইকটের সেকেন্ডারি গ্রোথ। এটি কিসের মাধ্যমে মোটা হয়? প্রোডিউসড বাই ল্যাটারাল মেরিস্টেমস। ল্যাটারাল মেরিস্টেম যেগুলো ল্যাটারালি থাকে গাছের, এবং ক্যাম্বিয়াম এবং ফেলোজেন। দুই ধরনের আসলে ক্যাম্বিয়াম আছে। একটাকে বলা হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম, যেটি প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্বিয়াম, এটার নাম হলো ভাস্কুলার ক্যাম্বিয়াম বা ফেসিকুলার ক্যাম্বিয়াম। আর একটা হলো ফেলোজেন বা কর্ক ক্যাম্বিয়াম। এই দুই ক্যাম্বিয়ামের কারণেই আসলে সেকেন্ডারি গ্রোথ হয়। নরমালি এটি উডি প্লান্টস, যেগুলো আসলে কাষ্ঠল জাতীয় গাছ, সেই সব গাছেই এই সেকেন্ডারি গ্রোথটি হয়। এটি প্রাইমারি গ্রোথের সাথে সাথে সেকেন্ডারি গ্রোথটা হয়ে থাকে। সেকেন্ডারি গ্রোথের কারণে যে প্রাইমারি গ্রোথ বন্ধ থাকে সেটি না, প্রাইমারি গ্রোথের সাথে সাথে সেকেন্ডারি গ্রোথটা হয়ে থাকে, এবং এটি রুটের মধ্যে হতে পারে, স্টেমের মধ্যেও হতে পারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে this is a section of a stem. If you look at the vascular bundles, what are the types of vascular bundles? এই vascular bundle এর টাইপ হলো conjoint. Why conjoint? Because xylem and phloem joined together. তারা দুইজনই এক বান্ডেলের মধ্যে আছে। এবং আরো বলা হচ্ছে কোল্যাটারাল, মানে কোল্যাটারালি তারা আছে। আরেকটি কথা বলা হচ্ছে যে ওপেন। Why open? Because the cambium is present in between xylem এবং phloem. xylem এবং phloem এর মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে, তখন সেই ভাস্কুলার বান্ডেলটাকে বলা হয় ওপেন টাইপ ভাস্কুলার বান্ডেল। And this cambium is responsible for secondary growth. This cambium forms secondary xylem ভিতরের দিকে and secondary phloem in the outer side. এটি হচ্ছে। এবং আমরা আরেকটি দেখেছি যে সেকেন্ডারি, বিশেষ করে ডাইকট প্লান্টে ভাস্কুলার বান্ডেল গুলো একই রকম সাইজ এবং শেপে থাকে এবং রিং ফর্মে থাকে, এরকম রিং আকারে থাকে। তাহলে প্রতিটা ভাস্কুলার বান্ডেলই একই রকম সাইজ এবং মাঝখানে কি থাকে? ক্যাম্বিয়াম থাকে। এটাকে বলা হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম বা ফেসিকুলার ক্যাম্বিয়াম। ফেসিকুলার শব্দটা আসছে ফেসিকল থেকে। ফেসিকল শব্দের অর্থ হলো বান্ডেল। তাহলে এই বান্ডেলের মধ্যে যে ক্যাম্বিয়ামটা থাকে সেটাকে বলা হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম অথবা ফেসিকুলার ক্যাম্বিয়াম, যে ক্যাম্বিয়ামটি থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ভাস্কুলার বান্ডেল গুলো রয়েছে, এবং ভাস্কুলার বান্ডেল গুলো ওপেন টাইপ ভাস্কুলার বান্ডেল, ক্যাম্বিয়াম আছে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে। এখানে যখন আমরা দেখি যে দুটি ভাস্কুলার বান্ডেল পাশাপাশি থাকে, দে আর ভেরি ক্লোজ টুগেদার, এবং এই দুইটি ভাস্কুলার বান্ডেলের পাশাপাশি যে ক্যাম্বিয়ামটা আছে তার অন্তর্বর্তী কিছু টিস্যু থাকে, সেগুলোকে বলা হয় ইন্টারফেসিকুলার প্যারেনকাইমা। ইন্টার মানে মধ্যবর্তী, ফেসিকুলার মানে দুই ফেসিকুলার ক্যাম্বিয়ামের মাঝখানে এই বরাবর যে টিস্যুগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে ইন্টারফেসিকুলার প্যারেনকাইমাটাস টিস্যু। এই টিস্যুগুলো আস্তে আস্তে গেলেও মেরিস্টেমেটিক টিস্যুর মতো হয়ে যায়, হতে হতে আস্তে আস্তে ডেভেলপ করে। ডেভেলপ করতে করতে কি হয়, তোমরা দেখবা যে এখানেও একটি, এই বান্ডেলের সাথে দুই ক্যাম্বিয়ামের সাথে, এই দুই বান্ডেলের দুই ক্যাম্বিয়ামের সাথে একটি সংযোগ স্থাপন করে। সংযোগ স্থাপন করে এটা আসলে ক্যাম্বিয়ামের সাথে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে পুরোটাই একটি রিং ফর্ম করে। আমরা যদি দেখতে পাই যে দেখো এরকম আস্তে আস্তে কি হয়, ইন্টারফেসিকুলার যে প্যারেনকাইমাটাস টিস্যুটা আছে সেটি কি হয়, আস্তে আস্তে ক্যাম্বিয়াম টিস্যুতে পরিণত হয়। ক্যাম্বিয়াম টিস্যুতে পরিণত হয়ে ভাস্কুলার বান্ডেলের মাঝখানে যে ক্যাম্বিয়াম আছে সেই মাঝখানের ক্যাম্বিয়ামের সাথে যুক্ত হয়ে একটি রিং ফর্ম তৈরি করে। সুতরাং ডাইকট প্লান্টে কি হয়, ক্যাম্বিয়ামটি একটি এরকম রিং তৈরি করে। তোমরা দেখছো হয় নাই শোড ইউ দা স্ট্রাকচার অফ সেকেন্ডারি ডাইকট স্টেম, তখন তোমরা দেখেছো যে ক্যাম্বিয়ামটা কিরকম আছে, পুরাটা জুড়ে আছে, জুড়ায় থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে ইন্টারফেসিকুলার। এখানকে বলা হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, আর এটি হলো ফেসিকুলার ক্যাম্বিয়াম। এই দুই ক্যাম্বিয়াম মিলে একটি পুরোপুরি রিং তৈরি করে। এই কথাগুলো এখানে লেখা আছে। এবং এই ক্যাম্বিয়ামটাই মূলত কি সেকেন্ডারি গ্রোথের জন্য দায়ী। এটি বাইরের দিকে সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি করে এবং ভিতরের দিকে সেকেন্ডারি জাইলেম তৈরি করে। এখানে সেটি দেখানো হয়েছে যে রেড কালার যেটা তোমরা দেখতে পাচ্ছ, দ্য রেড ওয়ান ইজ দ্য ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম।
ভাস্কুলার ক্যাম্বিয়াম অথবা ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বলা হচ্ছে, এবং এটি আউটার সাইড মানে পেরিফেরির দিকে সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি করে এবং ইনার সাইড সেকেন্ডারি জাইলেম তৈরি করে। এটি কন্টিনিউয়াস থ্রু আউট দ্য লাইফ সাইকেল। গাছ যতদিন বেঁচে থাকবে ততদিনই সেকেন্ডারি গ্রোথ চলতেই থাকে, আর যত সেকেন্ডারি গ্রোথ হবে তত কি হবে, গাছটি ডায়ামিটার বৃদ্ধিপ্রাপ্ত হবে। এদিক দিয়ে জাইলেমের মাধ্যমে গাছটি বড় হবে, এদিকে ফ্লোয়েমের মাধ্যমে ডায়ামিটারটা বড় হবে, গাছ ততই মোটা হতে থাকবে। সারা জীবন যতদিন গাছ বেঁচে থাকবে ততদিন এই গ্রোথটা চলতেই থাকবে। এই জন্য এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি গ্রোথ। এই গ্রোথের মাধ্যমে গাছ কি হয়, মোটা হয়। এটা ভ্যারি করে গাছ টু গাছের মধ্যে, ভ্যারি করে প্লান্ট টু প্লান্ট, এটা ভ্যারি করে। কোনো গাছের সেকেন্ডারি গ্রোথটা বেশি হয়, কোনো গাছের কম হয়। এটি ডিপেন্ড করে, এটা গাছের নিজস্ব নেচারের উপর ডিপেন্ড করে। এছাড়াও এনভায়রনমেন্টাল ক্যারেক্টারের উপর বা এনভায়রনমেন্টাল যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করেও এই গ্রোথ কম বেশি হয়। আরেকটি ইম্পর্টেন্ট তোমরা হয়তো নাম শুনেছো যে অ্যানুয়াল রিং। গাছের মধ্যে আমরা যদি কাঠ কাটি তাহলে দেখতে পাবো যে অনেক ধরনের রিং দেখা যায়, এগুলোকে বলা হয় অ্যানুয়াল রিং। অনেকগুলো অ্যানুয়াল রিং দেখা যায়। অ্যানুয়াল রিং এর মাধ্যমে অনেক সময় আমরা কি করতে পারি, আমরা বলতে পারি যে গাছের বয়স কত। যতগুলো রিং থাকে ততগুলো আমরা বলি যে গাছের বয়স তত। এটি একটি মেথড, এটিকে বলা হয় ডেনড্রোক্রোনোলজি। এই মেথডের মাধ্যমে আসলে এই গাছের বয়স নির্ধারণ করা হয়। তবে এই গাছগুলোর এই যে রিং গুলো ফর্ম হয় সেগুলো সাধারণত টেম্পারেট যে কান্ট্রি, শীতকালীন যে দেশগুলো আছে সেই দেশের গাছগুলোর মধ্যে এই রিংটা খুব সুন্দরভাবে দেখা যায়। আমাদের দেশে যে গাছগুলো আছে বা ট্রপিক্যাল কান্ট্রির যে গাছগুলো আছে এই গাছগুলোর মধ্যে রিং গুলো খুব একটা স্পষ্ট হয় না। কেন হয় না সেটি আমি আস্তে আস্তে বলবো তোমাদেরকে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বলা আছে দ্য ভাস্কুলার ক্যাম্বিয়াম রিমেইনস অ্যাক্টিভ থ্রু আউট দ্য লাইফ। যে ভাস্কুলার ক্যাম্বিয়ামটা আমি দেখালাম এটি সারা জীবনই এর আসলে অ্যাক্টিভ থাকে এবং সারা জীবনই সেকেন্ডারি জাইলেম এবং সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি করে। আমরা যে রিং দেখতে পাই গাছের মধ্যে, যে রিং দেখতে পাই, এটা কাঠের মধ্যে রিং দেখতে পাই। এটা কাঠটা কি, কাঠটা হলো জাইলেম। আসলে কোন জাইলেম, এটি হলো সেকেন্ডারি জাইলেম। প্রথম যে জাইলেমটি তৈরি হয় সেটি হলো প্রাইমারি জাইলেম। তারপরে যতগুলো জাইলেম তৈরি হয়েছে এদিকে দেখতে পাচ্ছ এগুলো সবগুলোই হলো সেকেন্ডারি জাইলেম। ক্যাম্বিয়াম কোথায় আছে, ক্যাম্বিয়াম এখানে আছে। এই ক্যাম্বিয়াম থেকে আস্তে আস্তে এদিকে ভিতরের দিকে সেকেন্ডারি জাইলেম তৈরি হয় আর বাইরের দিকে সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হয়। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যানুয়াল রিং, দেখো এখানে এই একটি রিং রয়েছে, এই রিং থেকে এই রিং এর যে দূরত্ব, তার মানে এখানে এটি হলো 1 বছর বয়সে। 1 বছর বয়সে গাছটির ডায়ামিটার কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। দুটি রিং এর মধ্যে যদি আমরা দেখি যে দূরত্ব কতটুকু, তার মানে 1 বছরে গাছটি কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটি হলো এই রিং এর মাধ্যমে বোঝা যায়। এবং আমরা যদি গুনি যে আসলে গাছটির বয়স কত, তাহলে আমরা ধরতে পারবো 1 বছর, 2, 3, 4, 5, 6, 7। মোটামুটি বলা যায় যে এই গাছটির বয়স হলো 7 বছর বয়স। তবে এটি সব ক্ষেত্রেই আসলে এটি বোঝা যায় না, কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায়। তবে এই যে গ্রোথটি হয়েছে, এই গ্রোথটি দেখো যে কোনো বছরে গ্রোথটি কম, এই দূরত্বটা কম, আবার পরের বছরে দেখো যে গ্রোথটি আবার বেশি হয়েছে, তারপরের বছরে আবার কম হয়েছে, তারপরের বছরে আরো কম হয়েছে, তারপরের বছরে আবার আরেকটু বেশি হয়েছে। এটি কেন হয়? এটিরও কারণ আছে, কারণ গ্রোথটা ডিপেন্ড করে সিজনাল ভেরিয়েশনের উপর। তোমরা জানো যে আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে না, সব দেশেই গরম থাকে, ঠান্ডা থাকে, সামার থাকে, অটাম থাকে, উইন্টার থাকে, স্প্রিং থাকে। তো নরমালি গ্রোথ কখন বেশি হবে, ক্যাম্বিয়ামের অ্যাক্টিভিটি কখন বেড়ে যায়? যখন সামার সিজন থাকে বা স্প্রিং সিজন থাকে তখন গ্রোথটা বেশি হয়। তাহলে এখানে দুই ধরনের গ্রোথ হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে যে এখানে একটি ইয়ে করে অ্যাড করে দেখানো হয়েছে যে এখানে একটি গ্রোথ, এটিকে বলা হচ্ছে আর্লি উড। তারপরে ছোট্ট একটি গ্রোথ এবং বেশ ডিস্টিংক্ট ডার্ক কালারের, সেটিকে বলা হচ্ছে লেট উড। তাহলে আর্লি উডটা কখন গ্রোথ হয়? আর্লি উডটা হলো স্প্রিং বা সামারে যে গ্রোথটা হয়, কারণ তখন ক্যাম্বিয়াম সেলটা বেশি অ্যাক্টিভ থাকে এবং সেলগুলো বড় বড় তৈরি করে, যার কারণে এখানে এক্সপ্যানশনটা বেশি হয় এবং সেলগুলো বড় বড় দেখা যায়। এই গ্রোথটা হচ্ছে সামারে বা স্প্রিং এ, এখানে গ্রোথটা অনেক বেশি। এবং উইন্টারে গিয়ে কি হয়, উইন্টার বা অটামে কি হয়, গ্রোথটা একেবারে, ক্যাম্বিয়াম অ্যাক্টিভিটি একেবারেই কমে যায়। একেবারেই কমে যাওয়ার কারণে গ্রোথটাও কমে যায়, সেকেন্ডারি গ্রোথটাও কমে যায়। তখন দেখা যায় যে টিস্যুগুলা খুব স্পষ্ট হয়, ছোট হয় কিন্তু খুব স্পষ্ট হয় এবং ডিস্টিংক্ট কালারের হয় এবং এই গ্রোথটাও খুবই কম। তাহলে এই দুটা মিলে, আর্লি উড এবং লেট উড, দুইটা মিলে হলো 1 বছরের বৃদ্ধি। একটি হলো আসলে সামার বা স্প্রিং এর বৃদ্ধি, আর পরেরটি হলো অটাম বা উইন্টারের বৃদ্ধি। এই দুইটা মিলে হলো 1 বছরের বৃদ্ধি। তাহলে এই জন্য আর্লি উড কখন বলা হচ্ছে? সামার বা স্প্রিং এ যে উডটা তৈরি হয় এবং ক্যাম্বিয়াম অ্যাক্টিভিটি বেশি থাকে, সেলের সাইজ গুলো বড় থাকে, সেটি হলো আর্লি উড। তারপরে হলো লেট উড। পরের বছরে দেখো যে আবারও এটি হয়েছে কিন্তু গ্রোথটা কমে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে ওই সময়ে বা ওই বছরে হয়তো সামার সিজনটা কম ছিল বা গাছের ক্যাম্বিয়াল অ্যাক্টিভিটিটা কম ছিল, যে ধরনের পরিবেশের দরকার ছিল সেই ধরনের পরিবেশ ওই বছর পায়নি, কম পেয়েছে, যার কারণে গ্রোথটি
কম হয়েছে, তারপরের বছরে আরো কম হয়েছে, হয়তো ঠান্ডার স্থায়িত্বটা বেশি ছিল বা বর্ষাকালে বেশি ময়েস্ট ছিল, এরকম কারণে হয়তো এই গ্রোথটি কমে গেছে। পরেরটিও একই অবস্থা, কোনো কোনো কারণে ফলস রিং তৈরি হতে পারে। ফলস রিং তৈরি হতে পারে হঠাৎ করে গরম, হঠাৎ করে ঠান্ডা, এরকম কিছু কারণে বা কোনো কারণে একটি রিং তৈরি হতে পারে, এটাকে আমরা ফলস রিং বলি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ ভাস্কুলার ক্যাম্বিয়াম এবং বাইরের দিকে আছে ফ্লোয়েম। তাহলে এই হলো অ্যানুয়াল রিং। অ্যানুয়াল রিং কেন তৈরি হয়, পরবর্তীতে যদি বুঝতে কারো সমস্যা হয় পরে নোট করে রাখো, আমাকে প্রশ্ন করবা। তার মানে সেকেন্ডারি জাইলেমের যে ডিস্টিংক্ট কিছু রিং থাকে, এই রিং গুলোকে দেখেই বোঝা যায় যে সেকেন্ডারি অ্যানুয়াল রিং। এগুলোর মাধ্যমে গাছের বয়স নির্ধারণ করা হয়। আর এই যে গ্রোথটি হয়, এই গ্রোথটি ডিপেন্ড করে এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপর। এটি বলা আছে যে ডিউরিং ডিফারেন্ট সিজনস এটা ভেরি করে, রেজাল্টিং ইন ডিফারেন্ট শেপ এন্ড স্ট্রাকচার অফ উড। দুই ধরনের উড তৈরি হয়, আমি বলছি যে লেট উড যেটি অটাম বা উইন্টারে তৈরি হয়, আর আর্লি উড যেটি হলো স্প্রিং বা সামারে তৈরি হয়। এই যে দুই ধরনের উড, আমরা যখন গাছে আমরা যে উড দেখি, বিশেষ করে সেকেন্ডারি জাইলেম দেখি, এটি দুই ধরনের সেকেন্ডারি জাইলেম থাকে। সেন্টারের দিকে যে জাইলেমটি থাকে বা কাঠটি থাকে সেটিকে বলা হচ্ছে হার্টউড, এটি সেন্টারে থাকে। older layers of xylem no longer transport xylem sap। প্রথম দিকে যে জাইলেম সেকেন্ডারি জাইলেমটা তৈরি হয়, এটিকে বলা হচ্ছে সেকেন্ডারি জাইলেম, এবং এটির কালার দেখো ডার্ক ব্রাউন ইন কালার। তারপরে বাইরের দিকে যে জাইলেমটি থাকে সেটাকে বলা স্যাপউড। তাহলে হার্ট মানে ভিতরের দিকে যেটি থাকে সেটাকে বলা হয় হার্টউড, আর বাইরের দিকে আউটার সাইডে যে উডটা থাকে সেটাকে বলা হচ্ছে স্যাপউড। আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে আসলে জাইলেমের কাজ কি? জাইলেমের কাজ হলো ওয়াটার কন্ডাকশন। তাহলে এখানে কন্ডাকশন করে কোন উডটা, হার্টউড নাকি স্যাপউড? নরমালি স্যাপউডটা হলো লিভিং, কন্ডাকশনটা হয় এই স্যাপউড দিয়েই। বাইরের দিকে যে ইয়াং যে উডটা থাকে সেই উডটার মাধ্যমে আসলে কন্ডাকশন হয়। আর হার্টউডটা হলো ডেড, এটি আর কন্ডাকশন হয় না, এটি মেকানিক্যাল সাপোর্ট দেয় এবং শক্ত থাকে। কেন শক্ত থাকে পরের স্লাইডটাতে আমরা একটু দেখতে পাচ্ছি। এখানে আরো কিছু ছবি দেওয়া হয়েছে যে আসলে কোনগুলো হার্টউড, দেখেই বোঝা যাচ্ছে যে আমরা যদি একটা কার্ড দেখি তাহলে মাঝখানের দিকে দেখবো যে কালারটা খুবই গাঢ়, ডার্ক ব্রাউন ইন কালার, সেটাকে বলা হচ্ছে হার্টউড। এটা প্রথম দিকের যে সেকেন্ডারি জাইলেম তৈরি হয়েছে সেটি, এবং পরের দিকে যে সেকেন্ডারি জাইলেম তৈরি হয়েছে এটাকে বলা হচ্ছে স্যাপউড। কালারটা একটু ব্রাউনিশ, লাইট ব্রাউনিশ ইন কালার। এখানে আমরা যে একটি বাটি তৈরি করা হয়েছে, এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কোনটি হার্টউড এবং কোনটি স্যাপউড। এখান থেকে যেহেতু নেওয়া হয়েছে এটি হার্টউড এবং এটি হলো স্যাপউড। এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে হার্টউড, উপরের দিকে সাইডের দিকে হলো স্যাপউড, এখানেও ক্লিয়ারলি ভিজিবল। এখানে আমরা গ্রোথ রিং দেখতে পাচ্ছি, ছোট ছোট অনেকগুলো গ্রোথ রিং। এই যে এখানেও গ্রোথ রিং গুলো খুবই ডিস্টিংক্ট। এখানে একটি ইম্পর্টেন্ট পার্থক্য রয়েছে, পার্থক্যটা দেখো তোমরা যদি দেখতে পারো যে হার্টউড এবং স্যাপউডের মধ্যে পার্থক্য কি। এটি অনেক সময় পরীক্ষায় থাকে, যদি ক্লাস টেস্ট নেওয়া সম্ভব হয় সেখানে হয়তো আমি দিতে পারি যে what are the differences between hardwood and sapwood. In hardwood another name is hardwood because it is very very hard, and sapwood another name is softwood, it is very very soft, not very very soft, it is soft comparatively compared to hardwood. হার্টউডের কালার কিরকম? কালারটা হলো ডার্ক ব্রাউন ইন কালার, যেটি আমরা দেখলাম, এটা হলো লাইট ব্রাউন ইন কালার। কেন হার্টউড তৈরি হয় আসলে, স্যাপউডের মধ্যে কি ডিপোজিশন হয়, কেন এটি আসলে ডার্ক ব্রাউন ইন কালার হয়? কারণ এখানে অনেক ধরনের পদার্থ বা কেমিক্যালস এখানে ডিপোজিটেড হয়, যেমন ডিপোজিশন অফ ট্যানিন, রেজিন, অয়েল, গাম এন্ড আদার সাবস্টেন্সেস ইন দ্য ইন্টারসেলুলার স্পেস। ইন্টারসেলুলার স্পেসের মধ্যে এই ম্যাটেরিয়ালস গুলো জমা হয়, জমা হওয়ার কারণে এর কালারটা হয়ে যায় ডার্ক এবং এটি শক্ত হয়। এখানে কোনো ডিপোজিশন হয় না স্যাপউডের মধ্যে। কোথায় থাকে? এটি সেন্টারে থাকে, অর ইনারমোস্ট রিজিয়ন অফ দ্য স্টেম এন্ড পেরিফেরাল রিজন, এবং এটি হার্ড এবং ডিউরেবল, খুবই শক্ত হয়, এটি সফট হয়। এই জন্যই আমরা সাধারণত যখন ফার্নিচার তৈরি করি, ফার্নিচার তৈরি করার সময় আমরা যে উডটা ইউজ করি সেটি হলো হার্ডউড, এবং সফটউডটা সাধারণত আমরা ফার্নিচারের জন্য ব্যবহার করি না। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, কেন আমরা এই উডটা ফার্নিচারের জন্য ব্যবহার করি? রেজিস্ট্যান্স টু মাইক্রো অর্গানিজমস ফর ডিকে। দেখো আমরা যখন কাঠ সিজন করি, আসলে অনেক সময় আমরা বলি সিজন, এই উডটা যদি আমরা সিজন করি বা এই উডটা দিয়ে যদি ফার্নিচার বানাই, যেহেতু এখানে অনেক ধরনের পদার্থ জমা থাকে, এই পদার্থগুলো মাইক্রো অর্গানিজমকে আসলে বাধা দেয়, আসলে কাঠকে নষ্ট করে সাধারণত ছোট ছোট পোকামাকড় বা মাইক্রো অর্গানিজম। এই পদার্থগুলো থাকার কারণে এই ধরনের কাঠে মাইক্রো অর্গানিজম গুলো সহজে অ্যাটাক করতে পারে না। এই জন্য হার্টউড আমরা পছন্দ করি ফার্নিচার তৈরির জন্য।
আর এটি সাসেপ্টেবল। স্যাপোর্ট দিয়ে যদি আমরা ফার্নিচার তৈরি করি বা অন্য কিছু করি তাহলে যেহেতু মাইক্রো অর্গানিজমের জন্য সাসেপ্টেবল, সুতরাং এটা দ্রুত পচে যায় বা নষ্ট হয়ে যায় বা আমরা বলি ঘুনে ধরে যায়। এটার মেইন কাজ হলো মেকানিক্যাল সাপোর্ট, এটি শক্ত থাকে, মাঝখানে এটি ট্রাঙ্ককে শক্তভাবে সাপোর্ট দেয়। এটির কাজ হলো কন্ডাকশন এন্ড স্টোরেজ। মোর ইম্পর্টেন্টলি স্যাপোর্ট আর দ্য লিভিং সেলস, আর এগুলো হলো ডেড সেল। এগুলো লিভিং থাকে, পরে আস্তে আস্তে হার্টউট হয়ে এগুলো ডেড হয়ে যায়। এদের মধ্যে লিগনিফিকেশন কম থাকে, লিগনিন কম যুক্ত থাকে, এখানে সেল ওয়াল গুলো ভেরি ভেরি মাস লিগনিফাইড, লিগনিন জমা থাকে। তাহলে প্রথম দিকে যে রুটটা তৈরি হয় সেটি হলো স্যাপোর্ট। স্যাপোর্টটা আস্তে আস্তে কিসে কনভার্ট হয়ে যায়? হার্টউটে কনভার্ট হয়ে যায়। এটি লিভিং থাকে, তারপরে আস্তে আস্তে ডেড হয়ে যায়। লিভিং থেকে কিভাবে ডেড হয়ে যায়? বলা হচ্ছে অল লিভিং সেলস অফ স্যাপোর্ট। স্যাপোর্ট গুলো কি হয়? আস্তে আস্তে প্রোটোপ্লাস্ট লস করে। স্যাপোর্ট গুলো থেকে কি হয়? প্রোটোপ্লাস্ট নষ্ট হয়ে যায়। ওয়াটার কন্টেন্ট অফ সেল ওয়ালস আর রিডিউসড। স্যাপোর্টের যে সেল ওয়াল থাকে, সেল ওয়ালের মধ্যে যে ওয়াটার গুলো থাকে সেগুলো আস্তে আস্তে কমে যায়। ফুড ম্যাটেরিয়াল গুলো আস্তে আস্তে বের হয়ে যায়, লিভিং সেল থেকে বের হয়ে যায়। বের হয়ে গিয়ে কি হয়? তারপরে কি হয়? সবকিছু বের হয়ে যাওয়ার পর এখানে ডিপোজিশন হয়। কি ডিপোজিশন হয়? যে ট্যানিন, রেজিন, অয়েল, গাম, এগুলো এখানে ডিপোজিশন হয়। ডিপোজিশন হয়ে কি হয়? স্যাপোর্টটা বিকাম হার্ডউডে পরিণত হয়ে যায়। তো এই পার্থক্যটা ইম্পর্টেন্ট, এটি পরীক্ষায় থাকে, অনেক সময় থাকে, বা আমাদের ক্লাস টেস্টে তো থাকবেই যদি ক্লাস টেস্ট হয়, আশা করি। এরপরে দুটি স্ট্রাকচার আজকে আসলে বর্ণনা করব, একটা হলো পেরিডার্ম আর একটা হলো লেন্টিসেল। অ্যানোমালি সেকেন্ডারি গ্রোথ নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। পেরিডার্ম, পেরিডার্ম কি জিনিস? এটিও আসলে একটি সেকেন্ডারি গ্রোথ যে সকল গাছে হয় সে সকল গাছে পেরিডার্ম ফর্ম করে। পেরিডার্ম, ডার্ম শব্দটার অর্থ হচ্ছে ত্বক, ত্বকের দিকে একটি লেয়ার তৈরি হয়, সেই লেয়ারটার নাম হচ্ছে পেরিডার্ম। সাধারণত যখন সেকেন্ডারি গ্রোথ হয়, সেকেন্ডারি গ্রোথ যেহেতু উডি প্লান্টের মধ্যে হয়, এই উডি প্লান্টের যে এপিডার্মিসটা আছে, এই এপিডার্মিসটা অনেক সময় রাপচার হয়ে যায়, যেহেতু একটু রাফ স্ট্রাকচার থাকে, রাপচার হয়ে যায়, রাপচার হয়ে নষ্ট হয়ে যায়। যখন এপিডার্মিস নষ্ট হয়ে যায় তখন কি হয়? তখন এই গাছটিকে প্রোটেকশন দেওয়ার জন্য একটি লেয়ারের তৈরি হয়, এই লেয়ারটির নাম হচ্ছে পেরিডার্ম। তার মানে কি? এপিডার্মিস যখন নষ্ট হয়ে যায় তখন একটি লেয়ার ফর্ম করে, সেই লেয়ারটার নাম প্রোটেক্টিভ লেয়ার ফর্ম করে, যেটি এপিডার্মিসের বিকল্প হিসেবে কাজ করে, সেটিকে বলা হচ্ছে পেরিডার্ম। এটি সাধারণত রুটেও তৈরি হতে পারে, স্টেমেও তৈরি হতে পারে। উডি অ্যাঞ্জিওস্পার্মস এন্ড জিমনোস্পার্ম, যে সকল প্লান্ট ভেরি ভেরি উডি, সেগুলোর ক্ষেত্রে এই পেরিডার্মটা ডেভেলপ করে। Develops along surfaces that are exposed after abscission of plant parts. কোনো কারণে যদি কোনো প্লান্টের পার্ট খসে পড়ে বা ভেঙে যায়, যেমন আমরা যদি একটা পাতা ছিঁড়ে ফেলি বা স্টেমের ব্রাঞ্চ ভেঙে ফেলি, তখন ওখানে একটি অ্যাবসিশন মানে হলো রাপচার তৈরি হয় বা ঝরে পড়ে যায়, তখন সেখানে কি ডেভেলপ করে? তখন সেখানে এই পেরিডার্মটা ডেভেলপ করে। এছাড়াও যদি ইনজুরড হয় বা ডেড সেল হয়, তখনও সেখানে পেরিডার্ম ডেভেলপ করে। পেরিডার্ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন তোমরা দেখো তাহলে দেখবা যে পেরিডার্ম কোথাও না কোথাও প্রতি 1 বছর পর পর এই পেরিডার্ম আসে, পরীক্ষায় আসে, যে হোয়াট ইজ পেরিডার্ম, ড্র এন্ড লেবেল এ পেরিডার্ম এন্ড হোয়াট আর দ্য ফাংশনস অফ পেরিডার্ম। এই প্রশ্নটা থাকবেই, তোমরা যদি লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন একটু দেখো তাহলে দেখবা যে পেয়ে যাবে। এটি খুবই ইম্পর্টেন্ট একটি অংশ। এন্ড হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ পেরিডার্ম, এটি পেরিডার্মস কি কি নিয়ে গঠিত হয়? সাধারণত 3টি অংশ থাকে, 3টি কম্পোনেন্ট নিয়ে গঠিত হয়। ফিলেম অর কর্ক সেলস, সবগুলোই হলো সেল, 3 ধরনের সেল দিয়ে গঠিত হয়। ফিলেম অর কর্ক ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান ইজ ফিলোজেন অর কর্ক ক্যাম্বিয়াম। এখানেও আমরা এক ধরনের ক্যাম্বিয়াম সেল দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে সেকেন্ডারি গ্রোথ 2 ধরনের ক্যাম্বিয়াম দ্বারা গঠিত হয়। এর আগে যে ক্যাম্বিয়ামটা আমরা দেখেছি প্রেজেন্ট ইন ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেলে যে ক্যাম্বিয়ামটি থাকে সেটির নাম আমি বলেছি ভাস্কুলার ক্যাম্বিয়াম অথবা ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ফ্যাসিকুলার শব্দটি এসেছে ফ্যাসিকল থেকে, ফ্যাসিকল অর্থ হলো বান্ডেল। আর এরকম পেরিডার্মে যে বা পেরিফেরির দিকে যে ক্যাম্বিয়াম থাকে সেটির নাম হচ্ছে ফেলোজেন বা কর্ক ক্যাম্বিয়াম। 2 ডিফারেন্ট টাইপস অফ ক্যাম্বিয়ামস এন্ড দে হ্যাভ ডিফারেন্ট ফাংশনস। এবং আরেকটি হলো ফেলোডার্ম। আমরা যদি স্ট্রাকচারটা একটু ভালো করে দেখি, যে কর্ক ক্যাম্বিয়াম, প্রথমে যেটি ক্যাম্বিয়ামটি রয়েছে এটি মাঝখানে থাকে এবং এটি সিঙ্গেল লেয়ারে থাকে। এই কর্ক ক্যাম্বিয়ামের উপরে থাকে কর্ক সেলস বা ফেলেমস এবং নিচে থাকে ফেলোডার্ম। এই 3টি স্ট্রাকচারের সমন্বয় হলো পেরিডার্ম। আর উপর দিকে এপিডার্মিস, এপিডার্মিস নষ্ট হয়ে যায়। ফেলোজেনের কাজ, হ্যাঁ স্যার, অনেক সময় ইউক্যালিপটাস গাছে আমরা দেখতে পাই যে তার ছালগুলো খুব সুন্দরভাবে উঠে যায় এবং গাছটা অনেক বেশি মসৃণ হয়ে যায় এবং একটা সার্টেন টাইম পর সেই বাকলগুলো আবার নতুন করে জন্মায়। স্যার, সেটাই কি পেরিডার্ম? না, ওটা পেরিডার্ম না।
ওটা পেরিডার্ম। তাহলে স্যার ওইটা পেরিডার্ম কি? ওটা আসলে একটু অন্য টাইপের স্ট্রাকচার, ওটা আমি পরে আসছি, আগে এটি শেষ করি। হ্যাঁ, আচ্ছা স্যার। ঠিক আছে। এখানে ফেলোজেন যেটি বলা হচ্ছে বা কর্ক ক্যাম্বিয়াম বলা হচ্ছে, এটি মেরিস্টেম দ্যাট প্রোডিউসেস দ্য পেরিডার্ম। এই যে একটি সিঙ্গেল লেয়ারের সেল, এটা হলো পেরিডার্ম। ফেলোজেন বা কর্ক ক্যাম্বিয়াম বলা হয়। তার উপরে যে সেলগুলো, এটাকে বলা হয় কর্ক সেল বা ফেলেম। এটি কোন দিকে তৈরি হয়? বাইরের দিকে, সাধারণত পেরিফেরির দিকে ফিল্মটা তৈরি হয়। ইউজুয়ালি কম্প্যাক্টলি অ্যারেঞ্জড। এখানে সেলগুলোর স্ট্রাকচার দেখো, রেক্টাঙ্গুলার শেপ এবং কম্প্যাক্টলি অ্যারেঞ্জড। ইটের দেয়ালের মতো হবে না, একদম সুন্দরভাবে থাকবে, একটার সাথে আরেকটা লাগবে, কোনো ইন্টারসেলুলার স্পেস নাই। ডেড এট ম্যাচুরিটি, এগুলো ডেড সেল। রেডিয়ালি থাকে এবং সেল ওয়ালগুলোর মধ্যে থাকে সুবেরিন, সেল ওয়ালগুলোর মধ্যে সুবেরিন থাকে। আর নিচের দিকে যে সেলগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে ফেলোডার্ম। ফেলোডার্ম রিসেলভিং কর্টিক্যাল আর ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েম প্যারেনকাইমার সাথে অনেকটাই বৈশিষ্ট্যপূর্ণ। এটি নিচের দিকে তৈরি হয়, কর্ক ক্যাম্বিয়ামের নিচের দিকে এটি তৈরি হয়। আরো যদি স্ট্রাকচার সুন্দরভাবে দেখি তাহলে আমরা দেখতে পাবো দিস ওয়ান ইজ কর্ক ক্যাম্বিয়াম অর ফেলোজেন, এবং পেরিফেরির দিকে রয়েছে প্রথমে একটি কর্ক সেল তৈরি হয়, তারপরে আস্তে 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 কয়েক লেয়ারের কর্ক সেল তৈরি। তোমরা নিচে যদি দেখো যেখানে একটি লেয়ার ছিল, তারপরে আস্তে আস্তে 3টি লেয়ার তৈরি হয়েছে, এবং নিচের দিকে ফেলোডার্ম একটি লেয়ারের, তারপরে আস্তে আস্তে ফেলোডার্ম লেয়ার তৈরি করে। Functions very very important. Periderm protects the inner tissues when the secondary growth ruptures epidermis. বলছি প্রথমে, when epidermis is ruptured for some reason, যদি নষ্ট হয়ে যায়, তখন প্রোটেক্টিভ টিস্যু হিসেবে কে কাজ করে? পেরিডার্ম প্রোটেক্ট করে, এপিডার্মিসের কাজ করতে পারে, পেরিডার্ম করে। Also it protects inner living tissues from decay, drying out. শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে, মেকানিক্যাল ইনজুরি এন্ড টেম্পারেচার এক্সট্রিমস। টেম্পারেচার এক্সট্রিম যদি হয়, অনেক হাই টেম্পারেচার থেকে গাছকে রক্ষা করে কে? পেরিডার্ম। It reduces water loss through transpiration but allows gaseous exchange through lenticels. নরমালি আমরা জানি যে ট্রান্সপিরেশনের মাধ্যমে ওয়াটার লস হয়, এপিডার্মিসের মাধ্যমে ওয়াটার লস হয়ে যায়। যেহেতু এপিডার্মিস থাকে না, তখন কি হবে? তখন ওয়াটার লসটা বেশি হবে, তখন এই ওয়াটার লস কমিয়ে দিবে পেরিডার্ম। এবং গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে, সাধারণত এপিডার্মিসের মধ্যে থাকে স্টোমাটা, স্টোমাটার মাধ্যমে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। এখানে যেহেতু স্টোমাটা থাকে না, এখানে ল্যান্টিসেল নামে একটি পোর তৈরি হয়, এটি আমি দেখাবো পরে। এই ল্যান্টিসেলের মাধ্যমে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা সম্পন্ন হয়। Also it restricts the entrance of pathogens, insect and microorganism. তোমরা জানো যে কোনো ক্ষত সৃষ্টি হলেই বা যে কোনো অ্যাটাক হলে সেখান দিয়ে প্যাথোজেন, ইনসেক্ট বা মাইক্রোঅর্গানিজম গাছের মধ্যে প্রবেশ করতে পারে এবং আলটিমেটলি তা গাছের ক্ষতি করে। এরপরে আসছে ল্যান্টিসেল। একটু মিউট করো, যারা আনমিউট, একটু মিউট করো প্লিজ। বুশরা, বুশরা, রুবাইয়া, তোমরা একটু মিউট করো। হ্যাঁ, ল্যান্টিসেল হলো একটি পোর, মানে একটি ছোট ছিদ্র। স্টোমাটা যেমন ছিদ্র, তেমনি ভাবে ল্যান্টিসেল একটি পোর। এটি কোথায় থাকে? পেরিডার্মের মধ্যে থাকে এই পোর ছিদ্রটি থাকে। বুশরা প্লিজ, বুশরা মিউট করো। কোথায় থাকে? বার্কে থাকে, স্টেমের বার্কে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ছোট ছোট অনেকগুলো, যেগুলো উডি প্লান্ট, সেগুলোতে দেখবা যে বার্কের মধ্যে এরকম ছোট ছোট পোর থাকে। এই পোরগুলোকে বলা হয় লেন্টিসেল। সাধারণত পেরিডার্ম থাকে, পেরিডার্মের বাইরের সাইডে এই লেন্টিসেল গুলো ফর্ম করে। এখানে তোমরা দেখছো যে এটি একটি পেরিডার্ম, এখানে আছে নিচের দিকে আছে ফেলোডার্ম, তারপরে আছে ফেলোজেন বা কর্ক ক্যাম্বিয়াম একটি সিঙ্গেল লেয়ারের, তারপরে হলো ফেলেম, উপরের দিকে ফেলেম সেল। এই ফেলেম সেলগুলোর মধ্যে কি হয়? ফেটে যায়, ফেটে গিয়ে এখানে কিছু ফিলিং টিস্যু তৈরি হয়, ইন্টারসেলুলার স্পেস যুক্ত টিস্যু। এই টিস্যুগুলো তৈরি হয়, এই টিস্যুগুলো আসলে এখানে একটি পোরের সৃষ্টি হয়, এটি হলো লেন্টিসেল। এই লেন্টিসেল ইন্টারসেলুলার স্পেস থাকে, এই লেন্টিসেলের মাধ্যমে কি হয়? গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। The loose tissues formed by the lenticel phelogen to at the outside is complementary or filling tissue. তাহলে দেখো যে এই ফিল্ম যে টিস্যুগুলো আছে, ফিল্ম টিস্যুর মধ্যে এটা কি হয়? ডিসরাপ্ট হয়ে যায়, ডিসরাপ্ট হয়ে এখানে কিছু ফিলিং টিস্যু তৈরি হয় এবং এটি ছিদ্র সৃষ্টি করে। এই ছিদ্রের মাধ্যমে কি হয়? ছিদ্রের মাধ্যমে গ্যাসের আদান প্রদান হয়।
এই যে ফিলিং টিস্যু গুলো আছে, এই ফিলিং টিস্যুর সেল গুলো দুই ধরনের হতে পারে, একটা সুবেরাইজড হতে পারে আর একটি হলো নন সুবেরাইজড হতে পারে। of the filling tissue সুবেরাইজড বলতে হলো সুবেরিন প্রেজেন্ট থাকে অথবা সুবেরিন অ্যাবসেন্ট থাকে। সুবেরিন থাকতেও পারে, নাও থাকতে পারে। সামিউল মিউট করো। Finally, functions of lenticel. Lenticel functions as pore. এটা pore হিসেবে কাজ করে, which allows the exchange of gases between internal tissues and the atmosphere. Exchange of gases means exchange of carbon dioxide, oxygen and vapor. ভ্যাপার এবং অক্সিজেন বের হয়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইড ভিতরে প্রবেশ করে স্টোমাটার মাধ্যমে। সেই কাজটি আসলে লেন্টিসেল করে। Like stomata, lenticels help in transpiration called lenticular transpiration. লেন্টিসেলের মাধ্যমে যে ট্রান্সপিরেশন হয়, পানি বের হয়ে যায়, সেটির একটি টাইপ আছে, সেটাকে বলা হয় লেন্টিকুলার ট্রান্সপিরেশন। সাধারণত ডেসিডুয়াস যে ট্রিগুলো আছে, ডেসিডুয়াস যেগুলো পত্র পতনশীল, শীতকালে যেগুলোর পাতা ঝরে যায়, সেই প্ল্যান্টগুলোতেই এই লেন্টিসেল বেশি থাকে এবং সেই প্ল্যান্টগুলোতেই লেন্টিকুলার ট্রান্সপিরেশন হয়, কারণ সেখানে পাতা থাকে না, তখন স্টোমেটা থাকে না। সেই স্টোমেটার কাজটা করে লেন্টিসেল। এই লেন্টিসেলের মাধ্যমে সাধারণত রাতের বেলায় লেন্টিসেলস আর অ্যাক্টিভ ডিউরিং নাইট when স্টোমাটাল ট্রান্সপিরেশন স্টপ। সাধারণত রাতের বেলা অ্যাক্টিভ থাকে। যখন স্টোমাটা দিনের বেলা রাতের বেলা বন্ধ থাকে, তখন ট্রান্সপিরেশন হয় বা গ্যাসিয়াস আদান প্রদানটা হয় লেন্টিসেলের মাধ্যমে। এজন্য লেন্টিসেল অ্যাক্টিভ থাকে নাইটে। অ্যানোমালি সেকেন্ডারি গ্রোথ আমরা নেক্সট ক্লাসে এটি দেখব। আজকে এই পর্যন্তই, লেন্টিসেল পর্যন্তই। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, করতে পারো। এখানে কয়েকটা জিনিস আজকে ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেটি হলো অ্যানুয়াল রিং ফর্মেশন, স্যাপুট, হার্টউড, লেন্টিসেল এন্ড পেরিডার্ম। তোমরা গত 5 বছর বা 10 বছরের প্রশ্ন যদি ঘাটো, তাহলে দেখতে পাবা যে এই প্রশ্নগুলো আছেই, কোথাও না কোথাও এই প্রশ্নগুলো পাওয়া যাচ্ছে। তো সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস অর কোয়ারি বা বুঝতে যদি সমস্যা হয়, তাহলে একটু বলতে পারো। স্যার অ্যানুয়াল রিংটা ফরমেশনের একটা কি যেন বলছিলেন, ওটা কি বলছিলাম? স্যার কিছু যেন একটা থিওরি না কি টাইপের কিছু একটা বলছেন। ডেন্ড্রোক্রোনোলজি। স্যার আমাদের কান্ট্রিতে রিং গুলা দেখা যায় না, এই নিয়ে বলছিলাম। স্পষ্টভাবে দেখা যায় না, কারণ আমাদের দেশে ওই যে বললাম যে আমাদের ট্রপিক্যাল রিজিয়নে এই রিংগুলো ডিস্টিংক্ট হয় না। তোমাকে দেখাইছিলাম, একটু দেখাই আবার। রিংগুলো ডিস্টিংক্ট হয় সাধারণত লেটুডের যে রিংগুলো আছে, এইটা হলো ডিস্টিংক্ট হয়, ঠিক আছে? লেটুড মানে উইন্টারে যে রিংগুলো ফর্ম হয় বা যে গ্রোথটা হয়, সেটি ডিস্টিংক্ট হয়। কিন্তু বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে বা ট্রপিক্যাল রিজিয়নে Who is this? কোন ভাষা বললা রে লাউড করে? স্যার নেপালি, স্যার নেপালি। Okay. জায়ান ভট্ট। If you look at here, the winter rings are very very distinct. কারণ হলো এই সময় ক্যাম্বিয়ামটা ইনঅ্যাক্টিভ থাকে, কম থাকে, যার কারণে সেলগুলো ছোট ছোট থাকে কিন্তু ডিস্টিংক্ট থাকে, ওয়ালগুলো খুব ডিস্টিংক্ট থাকে। যেহেতু আমাদের দেশের উইন্টারের লঞ্জিভিটি খুবই কম, বাংলাদেশে যেহেতু ট্রপিক্যাল, বিশেষ করে সামার সিজনটা বা কি বলে এটাকে মনসুন সিজনটা ভেরি ভেরি হাই, সেজন্য এই রিংগুলো খুব একটা ডিস্টিংক্ট হয় না, ওভারল্যাপ হয়ে যায়, বোঝা যায় না আসলে সুস্পষ্টভাবে। উই ক্যানট ডিফারেন্সিয়েট দ্য ফার্স্ট ইয়ার ফ্রম সেকেন্ড ইয়ার। বুঝতে পারছো? স্যার ইউক্যালিপটাসের জিনিসটা কি জানেন না স্যার? ইউক্যালিপটাস কি বলছিলা জানো? জি স্যার, ওই গাছে হচ্ছে যে বাইরের আবরণটা, ওটা হচ্ছে অনেক সময় উঠে যায় গাছটা অনেক বেশি মসৃণ হয়ে যায়, কিন্তু একটা সার্টেন টাইম পর ওটা আবার গজিয়ে যায়। তো স্যার ওই উঠে যাওয়া অংশটা আসলে কি? ওটা ফ্লোয়েম, তারপর আবার গজাচ্ছে, ওটা আবার সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর আমরা ভিতরে যেটা দেখি চকচকে দেখি, এটি কি? এটি উড না, এটি জাইলেম, সেকেন্ডারি জাইলেম। ওটা একটু স্পেশাল টাইপের গাছ। তো আর অনেক স্যার তাহলে পেরিডার্ম থাকে না? সরি স্যার পেরিডার্ম হ্যাঁ পেরিডার্ম। বুঝিনি, প্রশ্ন বুঝিনি।
স্যার তাহলে এটা যে ফ্লোয়েম উঠে যাচ্ছে গাছের বাকল সবার উপরে, এটা তো পেরিডার্ম এরিয়া থাকে না, মানে বাকলটা যেটা। না, পেরিডার্ম সব প্লান্টে থাকবে না। সেকেন্ডারি গ্রোথ হলে যে পেরিডার্ম হবে নট নেসেসারি। তোমরা দেখবা, তোমরা যে ক্লাস করছো না করিম ভবনে, আশেপাশে গাছগুলো আছে না, এই গাছগুলো লক্ষ্য করলেই দেখবা যে গাছের মধ্যে ফাটা ফাটা অংশ আছে। এটি পেরিডার্মটা হয় বাকলের মধ্যে, ফ্লোয়েমের মধ্যে। অনেক সময় হচ্ছে গাছের পিতের ওখানে ফাঁকা অংশ, মানে গাছ কাটলে ওটা দেখা যায়, একটু মানে ফাঁকা অংশ থাকে স্যার, ওইটা কেন হয়? ওটি বিভিন্ন কারণে হতে পারে। কিছু কিছু গাছের তো মাঝখানে ফাঁপা, যেমন ধরো আমরা বলি যে বাঁশ বা রাইস প্লান্ট বা হুইট প্লান্ট, এটা কি বলা হয়, কাম বলা হয়, মানে হলো, ভিতরটা হলো থাকে। কিন্তু ভিতরে আসলে কি থাকে, পিত থাকে। পিত থাকে না? পিত কোন ধরনের টিস্যু দ্বারা গঠিত? একদম মাঝখানে যেটি সেন্ট্রালে, সেটি হলো পিত। পিত কনসিস্ট অফ প্যারেনকাইমাটাস টিস্যু, ভেরি থিন ওয়ালড সেলস, ভেরি ভেরি থিন, সেল ওয়াল গুলো ভেরি ভেরি থিন থাকে, এবং এখানে খাবার থাকে। কোন ধরনের খাবার থাকে? ফুড স্টোর করে রাখে। পিতের একটি কাজ। এখন অনেক সময় দেখা যায় যেহেতু এটি ভেরি থিন, খুবই নরম একটি টিস্যু, গাছ যখন বয়স হয়ে যায় তখন এই নরম টিস্যুগুলো নষ্ট হয়ে যায়, বা গাছ যখন আমরা কাটি তখন দেখা যায় যে নরম টিস্যুগুলো নষ্ট হয়ে যায়। এটি হলো একটি কারণ। আরেকটি কারণ হলো এই যে মাইক্রো অর্গানিজমস, ব্যাকটেরিয়া, তারা কি করে, তারা আসলে খাবার খায়। কাঠ তো এত শক্ত খাইতে পারবে না, তারা তখন কোথায় যায়? খাবার সংগ্রহ থাকে পিতে, ওই পিতের মধ্যে চলে যায়, ওই পিতের মধ্যে তখন খাবার খেয়ে নেয়। অনেক সময় পোকামাকড়ও ওখানে ঢুকে খাবার খেয়ে নেয়, যার কারণে ওই জায়গাটা হলো দেখা যায়, এটি সহজেই নষ্ট হয়ে যায়। আর কিছুদিন ফেলে রাখলে, যেহেতু এগুলা লিভিং টিস্যু, কিছুদিন ফেলে রাখলে এটি নষ্ট হয়ে যাবে, তখন ওই একটা হোল সৃষ্টি হয়, যদি ডেট হয়ে যায়, আমরা গাছ যখন কেটে ফেলবো। স্যার হার্টউড এর নাম কেন হার্টউড হলো? মানে হার্ড জিনিসটা ঠিক আছে, কিন্তু হার্ট কেন? HARD হার্ট বলছো? স্যার HEART হার্ট কেন? হার্ট কোথায় থাকে? স্যার ভিতরের দিকে, এই জন্য কি? ভিতরের দিকে, হ্যাঁ। হার্ট মানে হলো সেন্ট্রালে থাকবে, ভিতরের দিকে থাকবে, এজন্য হার্ট বলা হয়েছে। এবং এটি হলো উড, তো মানে কাঠ, মেইন উড হলো এটি, হার্ট উড ভিতরের দিকে থাকবে, এই জন্যই হার্ট বলা হয়েছে। জি স্যার। স্যার অ্যানুয়াল রিং ফরমেশনে স্যার ফিগারটাতে স্যার আর্লি উড, তারপরে একটা স্যার গ্যাপ দিয়ে অ্যানুয়াল রিং, তারপরে একটা গ্যাপ দিয়ে ফলস রিং। স্যার এই গ্যাপটা কিসের? আবার বলো। এখানে তো, তাই না? আচ্ছা, স্ক্রিন শেয়ার নাই, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো। হ্যাঁ, দেখতে পাচ্ছো? জি স্যার, এই যে স্যার পাচ্ছি স্যার, এই যে আর্লি উড, তারপরে স্যার এই যে লেট উড, তারপরে একটা গ্যাপ স্যার, তারপরে অ্যানুয়াল রিং, তারপরে একটা গ্যাপ, তারপরে ফলস রিং। স্যার গ্যাপটা কিসের? এটি একটি অ্যানুয়াল রিং, এটি একটি অ্যানুয়াল রিং, এটি একটি অ্যানুয়াল রিং, এটা পুরোটা মিলে একটা অ্যানুয়াল রিং, বুঝছো না? সবগুলো ভাবে দেখানো হয়। জি মানে জি এই স্যার, জি অংশ, স্যার, এখান থেকে এই পর্যন্ত একটা অ্যানুয়াল রিং, জি স্যার। এখান থেকে এই পর্যন্ত একটা অ্যানুয়াল রিং, এখান থেকে আরেকটা অ্যানুয়াল রিং, মানে এটা 1 বছরের বৃদ্ধি, এটি দেখানো ও হচ্ছে। আচ্ছা 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 স্যার। এটা তার আগের ইয়ারের, এটি তার পরের ইয়ারের, তার পরের ইয়ারের, এভাবে দেখানো হচ্ছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এই গাছের বয়স কি 7? স্যার এটাকে ফলস রিং কেন বলা হলো? স্যার হঠাৎ ঠান্ডা গরম হলে তো ফলস রিংটা হয়, তাহলে কি ফলস রিংটা দিয়ে গাছের বয়স নির্ধারণের ক্ষেত্রে ধরা হবে ফলস রিংটাকে স্যার? না না, ধরা হবে না, এটা ধরা হবে না। এই জন্য এটি টিপিক্যাল না আমাদের দেশের জন্য। এই রিংটা, এগুলা ফলস রিং ডেভেলপ করে সাধারণত ট্রপিক্যাল রিজনের যে গাছগুলো, সেগুলোতে। যদি এটি টেম্পারেট হয়, টেম্পারেট বুঝতে একদম ঠান্ডা বা ডেসিডিয়াস যদি হয়, তখন দেখবে যে এরকম খুব সুন্দর রিং ফর্ম করছে, তখন ওই গাছগুলোতে রিংটা দেখা যায় সুন্দর। বাংলাদেশে দেখবে যে ওভারল্যাপ হয়, চেরাবেরা অবস্থা থাকেই। এই কারণ হলো একটি, কারণ বাংলাদেশে কখন শীত কখন গ্রীষ্ম, একটু কোনো সময় বেশি মনসুন বেশি থাকে, বৃষ্টিপাত বেশি থাকে, কোনো বছর আবার গরম বেশি থাকে, ঠান্ডা বেশি থাকে। এইসব কারণে এই রিংগুলো বোঝা যায় না, তখন ফলস রিং দেখা যায়। তাহলে স্যার বাংলাদেশে বয়স নির্ধারণের ক্ষেত্রে কিভাবে করে স্যার? শুধু কি ডালগুটটা দেখেই করে? বয়স নির্ধারণ করবা যেদিন বীজ বপন করবা, সেদিন থেকে কাউন্ট করা শুরু করবা। হ্যাঁ, এক সময় কি সব স্যাপুডি কি স্যার হার্ডউডে পরিণত হয়? সব হবে না, এটা তো ইয়া প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস। এটি কন্টিনিউয়াস প্রসেস, এটি চলতেই থাকবে। স্যাপউড এবং হার্ডউড দুটিই থাকবে, কারণ স্যাপউড যদি না থাকে তাহলে কন্ডাকশন তো হবে না।
কারণ স্যাপউডের কাজ হলো ল্যাটারাল তাহলে তো গাছ মরেই গেল। হ্যাঁ, গাছ মরেই গেল, যতদিন না কাটবা ততদিন চলতেই থাকবে। এই জন্য যে আমরা বলি না সিজনিং করি, সিজনিংটা কেন করি আসলে? এই হার্ডউড সফট স্যাপউডটাকে আমরা চেষ্টা করি যে একটা হার্ডউডে পরিণত হওয়ার জন্য। বলে না সিজনিং কাঠ শুকাইতে হয় অনেকদিন, কেন শুকাতে হয়? যে পানিটা যাতে বের হয়ে যায়, পানিটা বের হয়ে গেলে ওই যে বলা হয়েছে যে ওয়াটার লস হয়ে যাবে সেল ওয়াল থেকে, তখন আস্তে আস্তে এটা স্যাপউডে হার্ডউডে পরিণত হবে। আজকে কি এই পর্যন্তই স্যার? পর্যন্ত তো বলেই দিছি, এখন যদি মনে করো যে না স্যার চলতে থাকুক চলুক, আর যদি মনে করো যে না কি ডম রাইটিডম। বুঝিনি, রাইটিডম জি স্যার। এটা কোথায় দেখাইছি? কোথাও দেখাইছি নাকি?